দেখো, এটা হচ্ছে গুডউইল ভ্যালুয়েশনের পার্ট এর 1 নম্বর অঙ্ক। তোমরা খেয়াল করো, এটার উপর আমি 3টে স্টার চিহ্ন দিয়ে রেখেছি, কারণ এই অঙ্কটা অনেক পরীক্ষাতে, অনার্স ফাইনাল ইয়ারে শুধু নয়, এমবিএ তেও এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে আসছে। যদিও অঙ্কটা অনেক ছোট, কিন্তু এটা পার্ট সিতেই আসছে কয়েকবার। চলো দেখি আমরা এই অঙ্কটা একটু ট্রাই করি করার জন্য। এটা পার্ট সি স্ট্যান্ডার্ড অঙ্ক। আহ যেহেতু তোমাদেরকে আগে থেকে বলা হয়েছে যে আমরা গুডউইল ভ্যালুয়েশন করতে গিয়ে আমরা সুপার প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজড মেথড, এই দুইটা মেথডে আমরা সাধারণত গুডউইলটা ভ্যালুয়েশন করি। তো এই দুইটার মধ্যে সুপার প্রফিট মেথডটাই হলো সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তো আজকের এই অঙ্কটা আমরা ওই মেথডেই করব। চলো, অঙ্কটার মধ্যে সবকটা ওয়ার্কিংই আমরা করব। যদিও সবগুলা প্রয়োজন হবে না, কিন্তু আমরা সবগুলোই করবো পুরো অঙ্কটা ভালো করে বোঝার জন্য। তবে বাড়ির কাজ দেওয়ার মতন পজিশন এখনো হবে না, কারণ আমি হয়তো 2-3টা অঙ্ক করলে তারপর থেকে তোমরা নিজেরা নিজেরা হয়তো অঙ্কটা করতে পারো। চলো সবাই খাতা নাও, আমরা 1 নম্বর অঙ্কটাই আজকে করব। এখানে অঙ্কটার মধ্যে যেটা বলছে, সেটা হলো মিস্টার রিজভি রানস কেমিস্ট শপ। মিস্টার রিজভি একটা রাসায়নিক সামগ্রী বিক্রি করার একটা দোকান সে চালায়। হিজ নিট অ্যাসেট অন ডিসেম্বর 31st 2012 অ্যামাউন্টিং টু টাকা 25 লাখ। নিট অ্যাসেট আমরা যেটাকে বলি ওটাই ক্যাপিটাল এমপ্লয়েড। নিট অ্যাসেট যেটাকে আমরা বলি, নিট অ্যাসেট, দেখছো যে বলছে নিট অ্যাসেট, নিট অ্যাসেট মানে ওটাই কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড। আফটার পেমেন্ট এ রেন্ট অফ টাকা 25,000 পার ইয়ার, প্রতি বছর সে দোকানের ভাড়া প্রদান করে 25,000 টাকা, অ্যান্ড স্যালারি অফ টাকা 12,000 টু দ্য কেমিস্ট। সে, তার একজন কেমিস্ট আছে, এক্সপার্ট, যিনি এই দোকানটা চালান, তাকে উনি প্রতি বছর 12,000 টাকা বেতনও দেন। তাহলে দোকানের ভাড়া দেন 25,000, এবং ওই কেমিস্টের স্যালারিও দেন উনি 12,000। হি আর্নস এ প্রফিট অফ টাকা 2 লাখ, এবং এই খরচগুলো করার পর সে আরো 2 লক্ষ টাকা প্রফিট করেন। তাহলে মিস্টার রিজভি হচ্ছে একজন ব্যবসায়ী, তিনি একটা কেমিস্টের দোকান চালান, তার মোট নিট সম্পত্তির পরিমাণটা হচ্ছে 25 লাখ, এটাকে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বলি। আফটার পেমেন্ট এ রেন্ট অফ টাকা 25,000 পার ইয়ার অ্যান্ড স্যালারি 12,000 টাকা টু দ্য কেমিস্ট, হি আর্নস প্রফিট টাকা 2 লাখ। এই দুইটা খরচ করার পর উনি 2 লাখ টাকা আয় করেন। এবার বলছে হিজ ল্যান্ডলর্ড, অর্থাৎ তার ওই দোকানের যে মালিক, হু হ্যাপেন্স টু বি অ্যান এক্সপার্ট কেমিস্ট, আর উনি নিজেই একজন এক্সপার্ট কেমিস্ট, ইজ ইন্টারেস্টেড ইন পারচেজিং দ্য শপ। রিজভির কাছ থেকে ওই বাড়ির মালিক সেই দোকানটা কিনে নিতে চায়, কারণ সে নিজেও একজন এক্সপার্ট কেমিস্ট। আর উনি চিন্তা করছেন, আমার নিজেরই যেহেতু বাড়ি, তাহলে আমার তো আর ভাড়া দেওয়া লাগবে না, আমার তো আর বেতন দেওয়া লাগবে না। উনি যদি 2 লাখ টাকা আয় করে, আমি নিশ্চয়ই এর থেকে বেশি টাকা আয় করবো। রিজনেবল রেট অফ রিটার্ন অন দিস ক্যাপিটাল ইজ 10%। এটা হচ্ছে এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন আমরা যেটাকে বলি, সেটা এটা হচ্ছে সেই এনআরআর। তাহলে নর্মাল রেট অফ রিটার্ন, এনআরআরটা হচ্ছে 10%। হোয়াট ক্যান মিস্টার রিজভি এক্সপেক্ট অ্যাজ পেমেন্ট ফর গুডউইল। তাহলে রিজভি যদি এখন মালিকের কাছে
তার নিট সম্পত্তির পরিমাণ 25 লাখ টাকা যদি বিক্রি করে দিতে চান এই সম্পত্তিটা, তাহলে গুডউইল বাবদ উনি কত টাকা দাবি করবেন? What can Mr. Rizvi expect as payment for goodwill? তাহলে গুডউইল বাবদ উনি কত টাকা পেমেন্ট আশা করবেন ওই মালিকের কাছ থেকে, ল্যান্ডলর্ডের কাছ থেকে? এইটা হলো একটা প্রশ্ন। তো তার মানে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বিক্রয়ের প্রশ্ন আসে, তখনই ওই প্রতিষ্ঠানের গুডউইল মূল্যায়নের একটা প্রয়োজন এসে পড়ে। তো এখন প্রশ্ন হলো, আমরা এখন এই অঙ্কটা জবাব দিব কোন পদ্ধতিতে? এখানে তোমার কোনো পদ্ধতির কথাই বলে দেয়নি। তাহলে আমরা সব সময় যে পদ্ধতিটা সবচেয়ে বেশি জনপ্রিয়, অর্থাৎ সুপার প্রফিট মেথড, আমরা ওই মেথডেই আসলে এই অঙ্কটা করার চেষ্টা করব। তো ওনারা আমাদেরকে এখানে 1 বছরের প্রফিটের কথা বলেছে 2 লাখ টাকা, মানে 1 বছর না, কত বছর ধরে ব্যবসা করেন সেটা আমাদেরকে বলেনি, কিন্তু প্রফিটের তথ্য দেওয়া আছে শুধু 2 লাখ। আর তোমাদের মনে মনে একটা প্রশ্ন, যদি এটা তোমাদের পরীক্ষাতে আসতো, তাহলে তোমাদের প্রশ্ন, আমি এই যে 25,000 টাকা যে আমি ভাড়া দেই এবং আমি যে কেমিস্টকে 12,000 টাকা বেতন দেই, এইটা আমাদের কি কাজে লাগবে? আর এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করেই তোমরা কিন্তু এই অঙ্কটা অ্যান্সার করার সাহস করবে না। কিন্তু মজার ব্যাপার হলো, এই দুইটা ইনফরমেশন এই অঙ্কটার মধ্যে দিয়েছে শুধুমাত্র ল্যান্ডলর্ড এই দোকান ব্যবসাটা কিনলে সে যে নিশ্চিন্তে লাভবান হবে, এটা বোঝানোর জন্য ওনারা এই দুটো ইনফরমেশন দিয়েছে। আমাদের গুডউইল ভ্যালুয়েশন করতে গিয়ে এই দুটো ইনফরমেশন না কোনো কাজেই লাগবে না। আমি গতদিন তোমাদেরকে বলেছি, গুডউইল ভ্যালুয়েশনের জন্য আমাদের টোটাল ধারাবাহিকভাবে 6টা কাজ করতে হয়। প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা ওনারা বের করে দিয়েছে 25 লাখ। এরপরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা আমরা এখন বের করব। এরপর এভারেজ মেইনটেনেবল প্রফিট, সেটাও আমরা বের করব। এরপর নর্মাল প্রফিট, সেটাও আমরা বের করব। তারপর সুপার প্রফিট, সেটা আমরা বের করব। আর সুপার প্রফিট বের করার পর এর দ্বিগুণ অথবা 3 গুণ এটা আমরা অনুমান করে নিতে পারি, যেটাই প্রশ্নের মধ্যে কোথাও বলে নাই। আমরা অনুমান করে নিয়ে আমরা এই গুডউইলটা ভ্যালুয়েশন করতে পারি। আর যেহেতু এই 1 নম্বর অঙ্কটাই এমবিএ তে এবং অনার্সে অনেকবার পরীক্ষাতে এসছে, তাই আমি সব সময় গুডউইল ভ্যালুয়েশনের পার্ট সি এর অঙ্কটা যখনই করাই, তখন আমি এই অঙ্কটা দিয়ে শুরু করি। চলো আমরা এখন একটা জবাব দিই। আমরা গুডউইল ভ্যালুয়েশনের লাস্টে যে লাইনটা লিখবো ওটাই হলো আমাদের অ্যান্সার, বাকি সব হচ্ছে আমাদের ওয়ার্কিং। চলো এটা করার জন্য আমরা প্রথম যে ওয়ার্কিংটা করব, গুডউইল ভ্যালুয়েশনের লাস্টের লাইনটা হলো শুধু অ্যান্সার, আর বাকি সব হচ্ছে আমাদের ওয়ার্কিং। তাহলে এই অঙ্কে আমাদের প্রথম ওয়ার্কিংটা হবে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, কারণ ওনারা ক্যাপিটাল এমপ্লয়েডটা 25 লাখ টাকা বলেই দিয়েছে আমাদের এখানে। কারণ এখানে কোনো কারেন্ট লায়াবিলিটিস নাই। সাধারণত নিট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলেই ক্যাপিটাল এমপ্লয়েড বের হয়। যেহেতু এটাকেই ওনারা নিট অ্যাসেট বলে দিয়েছে, তাহলে এটাই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। আর যেহেতু এটাই ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে এবার আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করবো। তাহলে প্রথম ক্যালকুলেশন হবে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো দেখো আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা কিভাবে বের করছি। এই অঙ্কটা তো অবশ্যই একটা ঘর টানলেই হবে, কারণ কোনো ওয়ার্কিং নেই। আমরা প্রথমে বের করব এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এবং এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য আমরা প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েডটা লিখব। আর আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা আছে 25 লাখ।
এই 25 লাখ থেকে আমরা লেস করব হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। দেখো, কারেন্ট ইয়ার প্রফিটের হাফ আমরা মাইনাস করব। আর এটা কিন্তু আমি তোমাদেরকে এর আগে দেখাইছি যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা কিভাবে বের করতে হয়। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হয় ক্যাপিটাল এমপ্লয়েডটা থেকে কারেন্ট ইয়ার প্রফিটের হাফ মাইনাস করে দেওয়া। আমাদের কারেন্ট ইয়ার প্রফিট এখানে 2 লাখ, আর এই 2 লাখের হাফ আমরা এখন মাইনাস করে দিব। তাহলে এই 2 লাখের হাফ মানে কিন্তু 1 লাখ। যদি 1 লাখ মাইনাস করে দেই তাহলে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের হয়ে আসবে 24 লাখ। তাহলে আমরা একটা ওয়ার্কিং করে ফেললাম। এভারেজ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 24 লাখ, একটা ওয়ার্কিং করে ফেললাম। এবার আমরা 2 নম্বর যে ওয়ার্কিংটা করব সেটা হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট, ওয়ার্কিং বি। ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট। তোমরা দেখো, ওনারা বলে দিয়েছে যে হি আর্নস এ প্রফিট অফ টাকা 2 লাখ, কিন্তু এটা কয় বছর ধরে আর্ন করে সেটা বলেনি। ওনারা বলেছে যে উনি 2 লাখ টাকা আয় করেন। তাহলে আমরা ধরে নিতে পারি এটাই তার এভারেজ প্রফিট। তাহলে আমরা ধরে নিতে পারি এটাই তার এভারেজ প্রফিট। আর এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করার জন্য এই এভারেজ প্রফিটের সাথে প্রয়োজনীয় আইটেমগুলো সমন্বয় হয়, কিন্তু এই অঙ্কটার মধ্যে সমন্বয় করার মতো কোনো আইটেম নাই যে আইটেমটা আমি এখানে সমন্বয় করতে পারি। তো এ কারণে এই 2 লাখ টাকাই হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। তাহলে ডাইরেক্ট আমরা এখানে লিখে ফেলতে পারি এভারেজ মেইনটেনেবল প্রফিট সমান সমান টাকা 2 লাখ, যেটা আমাদের ওনারা সরাসরি দিয়ে দিয়েছে এখানে। তো এভারেজ মেইনটেনেবল প্রফিটটা যেহেতু আমাদের 2 লাখ টাকা বের হয়ে গেছে, তাহলে এবার আমাদের 3 নম্বর ওয়ার্কিংটা করব। ওয়ার্কিং সি, ওয়ার্কিং সি ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। এবার আমরা নর্মাল প্রফিট বের করব। আর আমরা জানি নর্মাল প্রফিট কিভাবে বের করতে হয়। নর্মাল প্রফিট সমান সমান এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু এনআরআর। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে এনআরআরটা গুণ করলেই আমরা নর্মাল প্রফিটটা পেয়ে যাই। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা বের করেছিলাম 24 লাখ, আর আমাদের এনআরআর বা নর্মাল রেট অফ রিটার্নটা দেওয়া ছিল 10%। তাহলে আমাদের নর্মাল প্রফিটের পরিমাণটা আসবে 2,40,000 টাকা। তাহলে এখন আমাদের নর্মাল প্রফিটটা চলে আসলো 2,40,000 টাকা। আর এবার আমাদের বের করতে হবে সুপার প্রফিট, ওয়ার্কিং ডি।
ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। আমরা এই যে ক্যালকুলেশন গুলো করছি, এই ক্যালকুলেশন গুলো ধারাবাহিকভাবে করতে হবে এবং সূত্রটা মনে রাখতে হবে। আর এটার মধ্যে কোনো ইনফরমেশনই নাই, কিন্তু সূত্র সবগুলো ফলো করতে হয়। আর এর জন্য এইটা অঙ্কটা দিয়ে আমি শুরু করি। ক্যালকুলেশন অফ সুপার প্রফিট বের করতে গিয়ে এখন দেখো, সুপার প্রফিট সমান সমান এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিলেই সুপার প্রফিট পাওয়া যায়। তো এভারেজ মেইনটেনেবল প্রফিট মানে হচ্ছে এই ব্যবসা থেকে যে পরিমাণ টাকা প্রফিট অর্জন করা যায়। যেমন একজন সাধারণ ব্যবসায়ী, সে যে প্রফিট অর্জন করছে, এভারেজ মেইনটেনেবল প্রফিটটা ছিল আমাদের 2 লাখ, কিন্তু আমাদের নর্মাল প্রফিট হচ্ছে 2,40,000। তাহলে দেখো, আমাদের কিন্তু সুপার প্রফিট আর নেগেটিভ চলে আসছে, খেয়াল করেছো? তার মানে আমাদের সুপার প্রফিট হয়নি, এটা নেগেটিভ চলে আসছে। আর তোমরা মনে রাখবা, সুপার প্রফিট যখন নেগেটিভ আসে, তখন ওই ব্যবসা প্রতিষ্ঠানে কোনো গুডউইল হয় না, কারণ এরা তো সুপার প্রফিটই অর্জন করতে পারে না। যারা সুপার প্রফিটই অর্জন করতে পারে না, তাদের ভ্যালুয়েশন নাই, তাদের কোনো গুডউইলের কোনো ভ্যালুয়েশন নাই। যেহেতু আমাদের সুপার প্রফিটটা নেগেটিভ আসছে, তাহলে এখন আমরা এইভাবে লিখবো, নোট হেন্স হেন্স দ্য সুপার প্রফিট সুপার প্রফিট ইজ নেগেটিভ value of goodwill will be nil। এই একটা লাইন খালি আমরা লিখে দিব, যেহেতু আমাদের সুপার প্রফিটটা নেগেটিভ আসছে, তাহলে ভ্যালু অফ গুডউইল উইল বি নীল। তার মানে কোনো গুডউইল এখানে আসবে না, কোনো গুডউইল এখানে হবে না। তাহলে সুপার প্রফিটটা যখন নেগেটিভ হয়ে যায়, তখন ওই প্রতিষ্ঠানের কোনো গুডউইল থাকে না। তাই আমরা লিখে দিলাম, হেন্স দ্য সুপার প্রফিট ইজ স্যার, নেগেটিভ। সুপার প্রফিট যদি শূন্য হইতো? তবুও গুডউইল হতো না। আচ্ছা। দেখো, আমাদের এখানে অ্যান্সারটা ওই যে অ্যান্সার নীল। তার মানে এই প্রতিষ্ঠান দেখে মনে হচ্ছে অনেক লাভজনক, অর্থাৎ মালিক মনে করছে অনেক লাভজনক, কিন্তু এই প্রতিষ্ঠানের যে মালিক, সে গুডউইল বাবদ তার কাছে কোনো টাকাই দাবি করতে পারবে না। হয়তো বা এর থেকে বেশি টাকা আমাদের যে ল্যান্ডলর্ড, সে হয়তো অর্জন করতে পারবে। কিন্তু বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানটা যেভাবে চলছে, এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিজভী তার মালিকের কাছে গুডউইল বাবদ কোনো টাকা দাবি করতে পারবে না। কারণ সে নর্মালি প্রফিট অর্জন করে 2 লাখ, যেখানে তার নিট অ্যাসেট 25 লাখ, তার এখানে লাভ করা উচিত ছিল 2,40,000। মানে এই ব্যবসা থেকে যেখানে 2,40,000 টাকা লাভ করার কথা, সে লাভ করছে 2 লাখ। তো তার মানে তার লাভের পরিমাণটাই কম আছে। সে যেহেতু লাভ করতেই পারছে না, তার কোনো সুপার প্রফিটই নেই, তো এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে সে কোনো গুডউইল আশা করতে পারে না। আর এই যে কথাগুলো আমি পড়লাম, লিখলাম, যার আত্মবিশ্বাস বেশি, যে অঙ্কটা সম্পর্কে ধারণা রাখে, একমাত্র সেই এভাবে এই অঙ্কটা পুরোটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। তাহলে সে বারে বারে চিন্তা করবে, আমার এই 25,000 টাকা, আমার এই 12,000 টাকা আমি তো ক্যালকুলেশনে দেখালাম না, এগুলো কি কোনো কাজে আসবে না? এই চিন্তা করতে করতে সে শেষ হয়ে যাবে। কিন্তু এগুলো আসলে কোনো কাজেই আমাদের আসবে না, কারণ আমি তোমাদেরকে সুপার প্রফিট মেথডে গুডউইলটা বের করার জন্য যে পদ্ধতিটা দেখিয়েছি, সেই পদ্ধতিতে কিন্তু এইগুলো আমাদের কোনো কাজেই আসে না। তো তোমরা বলো তো, 1 নম্বর অঙ্কটা যে আমি করলাম, এই যে ধারাবাহিকভাবে আমরা 5টা কাজ করলাম, কারণ এই অঙ্কে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করতে হয়নি, তাই আমরা করেছি 5টা কাজ। তোমরা কি অঙ্কটা বুঝেছো? জি স্যার। চলো আমরা জি দুই স্যার। নম্বর অঙ্কটা একটু দেখি। দেখো,
এইখানে ওনারা বলেছে দ্য ফলোইং অফ দ্য ব্যালেন্স শিট অ্যাজ অন ডিসেম্বর 31, 2012। এখানে একটা ব্যালেন্স শিট ওনারা দিয়ে দিয়েছে, যার এক পাশে অ্যাসেট আছে আর এক পাশে লায়াবিলিটি আছে। এখানে ওনারা কিছু সমন্বয়ও দিয়ে দিয়েছে, দেখছো? ওনারা একটা কথা বলছে 5 নম্বরে, গুডউইল শুড বি ভ্যালুড এট 2 years পারচেজ অফ সুপার প্রফিট। ওনারা বলে দিয়েছে যে গুডউইলটা ধরা হয় সুপার প্রফিটের দ্বিগুণ। এই 2 years পারচেজ কথার মানে হচ্ছে দ্বিগুণ। তার মানে ওনারা কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে তুমি তোমার গুডউইলটা কিভাবে নির্ণয় করবা। 2 years পারচেজ কথাটার মানে দ্বিগুণ অফ সুপার প্রফিট। তার মানে এই অঙ্কের মধ্যেই প্রশ্নের মধ্যে বলা আছে সুপার প্রফিট যা হবে তার দ্বিগুণ হবে তোমার গুডউইল। আর আমরা তাই এটা অনুমান করব না, কারণ এটা প্রশ্নের মধ্যে ইন্ডিকেট করা আছে যে আমাদের সুপার প্রফিট যেটা বের হবে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা গুডউইলটা পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আর আমি দেখো অঙ্কটা নিয়ে বাড়তি কোনো ঝামেলাই করছি না, যেহেতু আমি তোমাদেরকে বলেই দিয়েছি সুপার প্রফিট মেথডে অঙ্ক করতে গেলেই আমাদেরকে টোটাল 5টা বা 6টা কাজ করতে হয়। 5টা ওয়ার্কিং আর 6 নম্বরটা হচ্ছে গুডউইল ভ্যালুয়েশন। তাহলে 5টা ওয়ার্কিং করে 6 নম্বরে গুডউইল ভ্যালুয়েশন করতে হয়। এই অঙ্কটাতে এখন আমি ওই একই রকম ভাবে 6টা ওয়ার্কিং করব। চলো রেডি হও। প্রথম ওয়ার্কিং, আমরা প্রথম ওয়ার্কিং করব ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। তোমরা ইতিমধ্যেই পার্ট বি তে বেশ কয়েকটা অঙ্ক করেছো, সেখানে তোমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছো, তাই না? আচ্ছা, আমরা কি এই অঙ্কের পার্ট বি এর সব অঙ্কগুলো করছিলাম? আমরা কি এই শীটের পার্ট বি এর সবগুলো অঙ্ক করছিলাম? স্যার 3টা করা হয়েছে। আমরা এই সবগুলো পার্ট বি এর অঙ্ক করিনি? ওয়ান না টু স্যার। আর থ্রি তিনটা করছি। ও মানে এই পার্ট বি এর শুধুমাত্র 3টে অঙ্ক করেছি? জি স্যার। জি স্যার। ওহো, মানে 1, 2, 3 খালি এই 3টা করছি? জি স্যার। জি স্যার। হায় হায়, তাহলে তো আমাদের পার্ট সি এর বড় অঙ্ক ধরা ঠিক হয়নি। আমি তো মনে করছি পার্ট বি কমপ্লিট, আজকে আমরা পার্ট সি করব। আমি তো মনে করছি পার্ট বি এর সব অঙ্ক করে ফেলছি, শুধু 1, 2, 3 করেছি। স্যার আমি 4, 5, 6ও করছি। হয়েছে? তুমি যে 4, 5, 6 করছো, হয়েছে? জি স্যার হয়েছে। এই যে 5 নাম্বারটা পারছিলা, এটা অ্যানিটি হ্যাঁ পদ্ধতি। স্যার আমি জি। বাকিরা দেখো আবার হিজিবিজি না হয়ে যায়। এগুলো করা না থাকলে কিন্তু আমার পরের অঙ্কটা বুঝবে না। স্যার আমি ওই যে এই অঙ্কগুলোই বইয়ে আমি সিমিলার কয়েকটা পাইছি, তো ওগুলা থেকে হেল্প নিয়ে তারপর করছি। 4, 5, 6 বা এখনো এখনো বাকি আছে অনেকগুলাই। তো আমরা কি এখন পার্ট সি এর অঙ্ক করবো না আমরা এগুলো শেষ করব, বলো? স্যার পার্ট সি তো আমাদের করা হয় না, কালকে তো আমাদের এক্সাম আছে। যদি পার্ট সি তে ম্যাথ দিয়ে দেয় তাহলে কি করব? এজন্য তুমি পার্ট সি করতে ওই চাইছি। এক্সামের জন্য তোমার পড়ালেখা নষ্ট করো না। ওখান থেকে পার্ট সি দিয়ে দিলে তুমি কি জি করবে, স্যার। মানে তুমি আজকে শিখে যে সব অঙ্ক অ্যান্সার করতে পারবে তা কিন্তু না। কিন্তু তোমাকে তো এখন তোমার পড়াটাও কমপ্লিট করতে হবে, তাই না? এখন তুমি ওই জি পরীক্ষাটা স্যার। দিতে গিয়ে এখন তুমি পার্ট সি করলা কিন্তু মুখস্থ করেই করলা, তুমি নিজে নিজে করতে পারো না, তাহলে কোনো বেনিফিট হবে? না স্যার।
আমি সেটাই বলছি, কালকের পরীক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ না, তোমার এই চ্যাপ্টার অঙ্কটা পারাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আমি পার্শ্বের অঙ্ক স্যার করলাম, আমাদের পরে তোমার পাড়াটা এগুলো করা হলো গুরুত্বপূর্ণ। না, তাই তো তোমার এই অঙ্কটা তোমার শেখা হবে না, তাই না? হ্যাঁ স্যার। আর এটা তো অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটাকে তো এভাবে করা যাবে না, কথা কি বুঝেছো? তোমরা বাকিরা একটু চিন্তা করে দেখো। আচ্ছা, এদিক থেকে আমি কত কত করছিলাম বলো? পার্ট বি এর স্যার শুধু 3 1 2 আর পর্যন্ত। 3 করা হয়েছিল। আচ্ছা, ও বলছে ও 4 নম্বরটা করে ফেলছে, অ্যান্সারটা মিলছে। মিলছে তোমার অ্যান্সারটা? জি স্যার মিলছে। আচ্ছা, তাহলে তোমরা ট্রাই করলে তোমরাও পারবে। আমি তো যাই। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, তুমি কি এটা পারছো? হ্যাঁ স্যার। এটা কি 52,920, এটা তোমার আসছিল? হ্যাঁ স্যার 52,920 আসছে। আচ্ছা, আমি তোমাদেরকে বলছি তোমরা পারবে। তোমরা সুপার প্রফিট বের করার পর সেটাকে খালি 3.78 দিয়ে গুণ করবে। সুপার প্রফিট বের করে 5 নম্বর অঙ্কটা তাকে 3.78 দিয়ে গুণ করলে তোমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে ও যখন করছে জি তোমরা ওইটা স্যার। ট্রাই করবে। আমি ঠিক যে পর্যন্ত ও করেনি আমি সেখান থেকে স্টার্ট করছি। তাহলে বাদ বাকিগুলো তোমরা প্র্যাকটিস করলে আমাদের ধারাবাহিকভাবে আগায় যাব। তারপরে যদি তোমাদের হ্যাঁ, মধ্যে কেউ তারপরে যদি তোমাদের মধ্যে কেউ এই অঙ্কগুলো না পেরে থাকো আমি পরে আবার করে দিব। কিন্তু এখন তাড়াহুড়ো করে কালকের পরীক্ষার জন্য আমি এখন পার্ট সিটা করাবো না। কি বলছি বুঝছো? ঠিক আচ্ছা, আছে স্যার। জি স্যার। পাঁচের পর পাঁচের পর 6 নম্বর অঙ্কটা কি করেছিলে তুমি? জি স্যার করছি। এটার অ্যান্সারটা কি 15,14,000 আসছে? স্যার এটা 16,64,000 আসছে। আচ্ছা, তার মানে এটা 15,14,000 আসে নাই, তাই না? জি। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি যে ভুলটা কি এখানে অ্যান্সারে দেওয়া, নাকি তুমি ক্যালকুলেশন জি। করতে গিয়ে ভুল করেছো। তাহলে আমরা এটা করি নাকি? আচ্ছা। জি স্যার। তাহলে চলো আমরা 6 নম্বর অঙ্কটা করি। এটাই ভালো হবে। কালকের পরীক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ তোমাদের এই অঙ্কটা শেখা। 6 নম্বর অঙ্কটা দেখো, এখানে ওনারা একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে আমাদের। ব্যালেন্স শিট দিয়ে ওনারা প্রশ্ন করেছে এখান থেকে একটা নিট অ্যাসেট বের করো। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি নিট অ্যাসেট আর ক্যাপিটাল এমপ্লয়েড একই কথা। নিট অ্যাসেট আর ক্যাপিটাল এমপ্লয়েড একই কথা। তার মানে আমরা এখান থেকে ক্যাপিটাল এমপ্লয়েড বের করবো, কিন্তু ওনারা যেহেতু নিট অ্যাসেট বলছে আমিও নিট অ্যাসেট বলবো। তাহলে চলো আমরা করি। ক্যালকুলেশন অফ নিট অ্যাসেটস। পার্টিকুলার টাকা টাকা। দেখো, নিট অ্যাসেট বের করতে গিয়ে প্রথমে আমরা লিখবো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। দেখো আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আমরা কোন কোন অ্যাসেট রয়েছে একটু দেখি। এখানে ওনারা বলছে গুডউইল, আমি আগেই বলেছি গুডউইলটা আমাদের একটা ইনট্যানজিবল অ্যাসেট, কিন্তু গুডউইল এট কস্ট হচ্ছে আমাদের একটা অ্যাসেট।
তাহলে এই গুডউইলটাকে আমরা ধরতে পারবো না। প্রেজেন্ট গুলো অ্যাসেটের মধ্যে তাহলে এই গুডউইলটা লেখা যাবে না, শুধু গুডউইলটা ইনট্যানজিবল অ্যাসেট, কিন্তু গুডউইল এট কস্ট হলো ট্যানজিবল অ্যাসেট। তাহলে আমরা অ্যাসেটের মধ্যে গুডউইলটা লিখতে পারবো না, কিন্তু বিল্ডিংটা লিখতে পারবো। কিন্তু নিচে দেখো আমাদের বিল্ডিং এর মধ্যে ওনারা কোনো ইনফরমেশন দিয়েছে কিনা, মানে বিল্ডিং এর কোনো প্রেজেন্ট ভ্যালু দিয়েছে কিনা বলেনি। তাহলে বিল্ডিংটা 5,50,000, চলো লিখি। তার মানে আমরা এখানে গুডউইলটা লিখতে পারবো না, কিন্তু বিল্ডিংটা লিখতে পারবো। বিল্ডিংটা 5,50,000, মেশিন 5,40,000, এটাও লিখতে পারবো। মেশিন 5,40,000। এরপর দেখো স্টক 5 লক্ষ, এটা আমরা লিখতে পারবো। স্টকটা হচ্ছে 5 লক্ষ। এরপর দেখো অ্যাকাউন্ট রিসিভেবল 6,50,000। অ্যাকাউন্টস রিসিভেবল 6,50,000। দেখো আমাদের এখানে আর কোনো কারেন্ট অ্যাসেট, আর কোনো অ্যাসেট নাই। তাহলে চলো আমরা এখন এই অ্যাসেট গুলোকে যোগ করে দিই। তাহলে আমাদের টোটাল অ্যাসেটের পরিমাণটা কত আসে একটু দেখি, যোগ করো। 22,40,000। জি স্যার, জি 22,40,000। স্যার। এবার আমরা এখান থেকে লেস করে দিব কারেন্ট লায়াবিলিটিস। এখান থেকে আমরা লেস করবো কারেন্ট লায়াবিলিটিস। এখন আমি দেখবো আমাদের কারেন্ট লায়াবিলিটিস কোনটা কোনটা আছে, একটু খুঁজি আমরা চিনি কিনা। রিটেন আর্নিং, শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিংস এরা একটাও কারেন্ট লায়াবিলিটিস না। কিন্তু ব্যাংক ওভারড্রাফট এটা কারেন্ট লায়াবিলিটিস। 2,16,000 লিখে দেই। ব্যাংক ওভারড্রাফট 2,16,000। এবার দেখো ইনকাম ট্যাক্স পেয়েবল, এটাও কারেন্ট লায়াবিলিটিস। দেখো ওটা হচ্ছে 1,70,000, লিখে দেই ইনকাম ট্যাক্স পেয়েবল। ইনকাম ট্যাক্স পেয়েবলটা হচ্ছে 1,70,000। এবার দেখো অ্যাকাউন্টস পেয়েবল 3,40,000, এটাও কারেন্ট লায়াবিলিটিস। অ্যাকাউন্টস পেয়েবল 3,40,000। অ্যাকাউন্টস পেয়েবল 3,40,000। দেখো আমাদের আর কোনো কারেন্ট লায়াবিলিটিস এখানে নেই, এখানে আর কোনো কারেন্ট লায়াবিলিটিস নেই। তাহলে আমাদের টোটাল কারেন্ট লায়াবিলিটিসটা কত আসে? এই তিন 7,26,000। এই তিনটাকে যোগ করে দেই, তাহলে হচ্ছে 4, 5, 6, 7,26,000। 26,000। তাহলে 7,26,000 টাকা যদি এখন আমরা এখান থেকে বাদ দিয়ে দেই, তবে আমরা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে যাব, বা এটাকে আমরা নিট অ্যাসেট বলবো। দেখো তো বিয়োগ করলে কত হয়? 15,14,000। এবার ঠিক আছে। 15,14,000। হ্যাঁ, এই যে 15,14,000 টাকায় আমাদের অ্যান্সারটা দেওয়া ছিল, দেখেছো? জি তার মানে স্যার। তুমি গুডউইলটাকে ধরে ফেলছিলে, তাই না? জি স্যার, গুডউইল ধরছি, এর জন্য হয় নাই। গুডউইলটা ধরাতে তোমার এই নিট অ্যাসেট বের করাটা হয়নি, কারণ এখানে গুডউইলটা ধরা যাবে না। আমি আগেই বলেছি যে গুডউইলটা আমাদের জন্য ইনট্যানজিবল অ্যাসেট, এটাকে নিট অ্যাসেট বের করতে গিয়ে বা ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গিয়ে ধরা যাবে না। তবে যদি এটা গুডউইল এট কস্ট হতো তাহলে ধরা যেত, ঠিক না? জি স্যার। আর এই পার্ট বি এই সমস্ত অঙ্কগুলো করতে গিয়ে যদি সব প্রবলেম গুলো সলভ হয়ে যায়, তাহলে পার্ট সি এর অঙ্কটা করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না।
আর এর জন্যই আমরা পার্ট বি গুলো সলভ না করে আমরা পার্ট সিটা করবো না। কি বলছি বুঝছো? তবে যেহেতু আমি একটা পার্ট সি এর অঙ্ক করেছি, ওটা করলে তোমার ওভারঅল একটা ধারণা হয়ে যাবে সুপার প্রফিট মেথড কিভাবে করে, কোনটার পরে কোন ওয়ার্কিংটা করে, কিভাবে করে, এটা তোমার একটা ধারণা হয়ে যাবে। তবে পার্ট বি এর অঙ্কগুলো করলে ধারণাটা আরো ক্লিয়ার হবে। চলো আমরা 7 নম্বর অঙ্কটা একটু দেখি। দেখো, এখানে ওনার অনেক বড় একটা প্রশ্ন দেখা যাচ্ছে, কিন্তু এই বড় প্রশ্নের মধ্যে ওনারা লায়াবিলিটি দিয়ে দিয়েছে, আবার দেখো আমাদের অ্যাসেটও দিয়ে দিয়েছে, আবার এখানে ওনারা বলে দিয়েছে ক্যাপিটাল এমপ্লয়েড 3,39,000। তাহলে তো আমাদের ওই ছকটা লাগে না, ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আমরা বের করি সেটা তো ওনারা দিয়ে দিয়েছে ক্যাপিটাল এমপ্লয়েড, তোমাকে দেখছো? আবার এভারেজ মেইনটেনেবল প্রফিট এটাও ওনারা দিয়ে দিয়েছে, দেখছো? এভারেজ মেইনটেনেবল জি প্রফিট স্যার। কত সেটাও দিয়ে দিয়েছে। তাহলে তো আমাদের যে ওয়ার্কিং গুলো আমরা ধারাবাহিকভাবে করি সেটা আমাদের করতেই হবে না। নর্মাল প্রফিটটাও দিয়ে দিয়েছে, দেখেছো? তার মানে আমাদের পুরো তথ্যটাই কোনো কাজে লাগবে না। ওনারা বলছে ক্যালকুলেট দ্য গুডউইল শুড বি ভ্যালুড অ্যাট 2 years পারচেজ অফ সুপার প্রফিট। তার মানে আমাদের গুডউইলটা ধরতে হবে সুপার প্রফিটের দ্বিগুণ। ওনারা পরিষ্কার করে বলে দিয়েছে গুডউইলটা হবে সুপার প্রফিটের দ্বিগুণ। তাহলে আমরা খুব আরামসে এখন অঙ্কগুলো করতে পারি, কারণ এই অঙ্কটার মধ্যে ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া আছে, আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট দেওয়া আছে, আমাদের নর্মাল প্রফিটও দেওয়া আছে। তাহলে তো আর আমাদের কষ্ট করে কোনো ক্যালকুলেশনই করতে হবে না, আমরা সরাসরি প্রথমে বের করবো সুপার প্রফিট। সুপার প্রফিট সমান সমান এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এই বলতো, এটা এবার শিখছি না? সুপার প্রফিট মানে হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট